জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না। এ নিয়ে আলোচনা করতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের কাছে। জনাব বাবুল, যেটি জানতে চাই আপনার কাছে যে বিএনপি কি অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে পারছে না? জি, আপনাকে ধন্যবাদ। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। না, আমরা আস্থা হারাইনি। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বললেন, মহাসচিব যেটা বলেছেন, এবং আমার দলেরও যেটা স্ট্যান্ড, এখন পর্যন্ত আমরা কেয়ারটেকার সরকারের উপর কোনো আস্থা হারাইনি এবং তাদের প্রতি সমর্থনও আমরা তুলে নিইনি। যদি নিতাম তাহলে সেটার প্রকাশ্য আপনি দেখতেন। হ্যাঁ, এটা ঠিক যে এই সরকারের সমালোচনা করবার ইতিমধ্যে অনেকগুলো জায়গা তৈরি হয়েছে। যেই বিপুল প্রত্যাশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ গণ আন্দোলন করেছে এবং 5ই আগস্ট পর্যন্ত যত মানুষ জীবন দিল, আত্মাহুতি দিল 15 বছর ব্যাপী, তাদের সেই আকাঙ্ক্ষার সাথে কিছুটা অন্তমিল বা গোঁজামিল আমরা দেখছি। যে এই সরকারের কাছে যে প্রত্যাশা ছিল যত দ্রুত তাদের কাজের গতি বা তাদের নির্বাচন প্রক্রিয়া, সরকারের উপদেষ্টা এবং তাদের নানাবিধ অঞ্চল ভেদে বাস্তবতা, অনেক বয়স্ক নেতৃত্ব, এই যে যে সামগ্রিক ব্যাপার এবং কারো কারো বিরুদ্ধে যে অভিযোগ আমরা দেখছি, আর সবচেয়ে বড় কথা যে দ্রব্য মূল্য, মানুষ তো আসলে আওয়ামী লীগের আমল থেকেই ভালো নেই, কিন্তু এই নতুন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল মানুষের যে দ্রব্য মূল্য, জিনিসপত্রের দাম কমবে এবং মৌলিক কিছু সংস্কার করে তারা দীর্ঘদিন যে মানুষ গণতন্ত্র বঞ্চিত, ভোটের অধিকার বঞ্চিত, মানবাধিকার থেকে বঞ্চিত, আইনের শাসন থেকে বঞ্চিত, সেই পথে তারা অগ্রসর হবে। কিন্তু সেই গতিটা আমরা খুব স্লো দেখছি। সেই জন্য আমাদের মধ্যে কিছুটা হতাশার পড়বে। আর এমনিতেই একটি এই ধরনের সরকার যারা হয়, প্রত্যক্ষভাবে রাজনৈতিক দলের সরকার যদি গঠিত হয়, তাদের যে শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাদের যে গতি থাকে এবং মানুষের কাছে যে কমিটমেন্ট থাকে, ওনাদের কিন্তু আসলে সেটা নেই। হ্যাঁ, তারপরেও আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের স্পিড বা গণ অভ্যুত্থানের ফলের এই সরকার থেকে আমরা এখনই আস্থা তুলে নিতে চাই না। এই সরকারের খুব বেশি দিনও হয়নি, 100 দিনের কাজ হয়েছে। এর মধ্যে ত্রুটি আছে, ব্যত্যয় আছে, তাদের কিছুটা মানে ইচ্ছা অনিচ্ছা আছে, তাদের নির্বাচন প্রক্রিয়া বা তাদের উপদেষ্টা নিয়োগ নিয়ে জি জনাব বাবুল, অনেক আপনি থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। চলে যেতে চাই বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের কাছে। জনাব রতন, যেটি জানতে চাই যে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে কি? ধন্যবাদ। বিশ্বাসের ঘাটতি তৈরি হয়নি, তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির একটা ব্যবধান তৈরি হয়েছে। এই সরকারের সবচেয়ে সফল দিক ছিল একটা, সেটা হলো একটা বিপুল গণপ্রত্যাশার ভিত্তিতে এই সরকার এসেছিল এবং একটা এতখানি গণপ্রত্যাশার চাপ তারা আবার সামাল দিতে পারবেন কিনা তা নিয়েও কিছুটা সংশয় দেখা দিয়েছিল। 100 দিন খুব বড় সময় নয়, কিন্তু 100 দিনের মধ্যে অন্তত একটা দিক নিশানা তৈরি করবেন, এটাই জনগণের প্রত্যাশা ছিল। 3টি খাতে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে জনগণ মনে করেছিল। একটা ছিল যে আওয়ামী লীগের 15 বছরের যে দুঃশাসন, যার বিরুদ্ধে নানা পর্যায়ে নানা ক্ষেত্রে মানুষ লড়াই করেছেন, সেই দুঃশাসনের যে ধারাবাহিকতা যেন না থাকে। আমরা সেই জায়গায় দেখলাম যে মামলা দেওয়ার ক্ষেত্রে পুলিশের ভূমিকা, শ্রমিকদের আন্দোলনের উপর পুলিশের দমন পীড়ন, এই ক্ষেত্রে মানুষ কিন্তু একটু থমকে দাঁড়ালো শ্রমিকরা, যে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে যে আন্দোলনটা গড়ে তুললাম, 3 মাস আমাদের যে মজুরি বকেয়া, সেই বকেয়া পরিশোধের জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, তার চাইতেও আন্দোলন দমনের দিকে সরকারের নজরটা বেশি। এটা তাদেরকে একটু বিস্মিত করেছে। 2, যে দ্রব্যমূল্য সিন্ডিকেটের কারণে এবং চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য অসহনীয় জায়গায় চলে গিয়েছিল, 3 মাসেও সেই জায়গায় খুব ভালো কোনো পদক্ষেপটা লক্ষ্য করা যায়নি। আর 3 নম্বর বিষয় হলো যে আমাদের ব্যাংক ব্যবস্থা যে ধসে পড়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের আমলে, এমনকি এস আলমের 7টা ব্যাংক সহ 11টা ব্যাংক যে একেবারেই অর্থনৈতিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল, সেই ব্যাংক খাতটাকে গতিশীল করবার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো, সেগুলোর ফলাফলটা এখনো খুব বেশি দৃশ্যমান হয়নি। ডলারের মানের ক্ষেত্রে একটু আপাত স্থিতি এসেছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর পরিমাণটাও একটু বেড়েছে, কিন্তু
আমাদের ব্যাংক সুদ হার এটাকে এমন জায়গায় রাখা হয়েছে, সেটা আবার আমাদের অর্থনীতিতেও তার একটা ইতিবাচক প্রভাবটা পড়ছে না। এই তিনটা জিনিসকে রেখে তারপরে মানুষ যেটা জানতে চায় যে এই সরকার মানে নানা ধরনের সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে, মানুষ চায় একটা সংস্কারের মধ্য দিয়ে কাঠামোগত কিছু পরিবর্তন হোক, কিন্তু সংস্কারের পরিধিটা যেন এত বড় না হয় যে যে পরিধিটা সামাল দেওয়াটা সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। কখনো কখনো মনে হয় প্রত্যাশার চাপ এবং অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের উপর কিছু বাড়তি বোঝা নেয়ার যে প্রবণতা, এই দুটো একটা সামাজিক সংকট তৈরি করতে পারে। বুঝতে পেরেছি জনাব রতন, থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব বাবুলের কাছে। জনাব বাবুল, সার্চ কমিটির হাতে সময় আছে আর মাত্র 2 দিন। বিএনপির নামগুলো কতটা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? আমি জানি না। এই সরকার মানে তারা তো আসলে রাজনৈতিক দল, তাদের প্রতি সমর্থন জানিয়েছে যারা বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে, তার মধ্যে বিএনপি উল্লেখযোগ্য। বিএনপির মতামত কতটুকু তারা গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে না আমি জানি না। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখছি যে রাজনৈতিক দলের সাথে তাদের যে ধরনের কনভারসেশন, যে ধরনের সম্পর্ক থাকা দরকার ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তার ব্যত্যয় আমরা দেখছি বা অনুপস্থিত আমরা দেখছি। এখন জানি না তারা বিএনপির কোন প্রস্তাব বা সংস্কার কমিটিতে, সার্চ কমিটিতে বিএনপির ভূমিকা কতটুকু বা রাজনৈতিক দলের ভূমিকা কতটুকু রাখবেন কি রাখবেন না। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে কিন্তু রাজনীতির কাছে ফিরে আসতে হবে। দিন শেষে আপনি যেভাবেই বলেন এটা হয়তো একটা ইন্টারিম সময় বা যাই হোক, কিন্তু আপনার রাজনৈতিক দলই কিন্তু দেশ শাসন করবে, দেশ চালাবে, তাদেরকেই মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। এখন ভিন্ন কোনো যত রাজনৈতিক দল হয় ততই ভালো। বাংলাদেশের রাজনৈতিক দলের এই আওয়ামী লীগের অ্যাবসেন্সে হ্যাঁ কিছুটা শূন্যতা আছে, এটাও সত্য, কিন্তু এখন তো উন্মুক্ত পরিবেশ আমরা মনে করছি রাজনীতি এবং রাজনৈতিক দলের জন্য, তাদের অ্যাক্টিভিটিস এর জন্য। আমরা আশা করি যে নতুন নতুন রাজনৈতিক দল আসবে এবং এই রাজনৈতিক দল সকলে মিলে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করবো। আর পেরেছি। জনাব সংস্কারের বাবুল, থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব রতনের কাছে। জনাব রতন, আপনি প্রাপ্তি প্রত্যাশার ঘাটতির কথা বলছিলেন। নানা ইস্যুতেই কি বিতর্কে জড়াচ্ছে অন্তর্বর্তী সরকার? এটা খুবই দৃশ্যমান যে যে বিতর্কটা করা দরকার নয় সেই বিতর্কটাকে টেনে আনা হয়েছে। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর গণ অভ্যুত্থানের তো কোনো বিরোধ নাই, বরঞ্চ 71-এর মুক্তিযুদ্ধে যে সাম্যের আমরা স্বপ্ন দেখেছিলাম, 90-এর গণ অভ্যুত্থানে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে উচ্চকিত হয়েছিল, 24-এ যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটার একটা ধারাবাহিকতা থাকার কথা। কিন্তু এই অনাবশ্যক বিতর্ক যেমন তৈরি করা হয়েছে, কখনো কখনো জাতীয় সঙ্গীত নিয়ে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে, কখনো কখনো দেশের মৌল কাঠামোটা কি হবে তা নিয়ে আলোচনা করা শুরু করা হয়েছে। বাউল ভাই যে একটা কথা বলেছেন যে শেষ পর্যন্ত যা সংস্কারই হোক না কেন, সেটাকে তো অনুমোদন দিতে হবে একটা পার্লামেন্টের মধ্যে। সেই পার্লামেন্টের জন্য তো একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দরকার। জনগণ গত 3টা নির্বাচনে তাদের ভোট দিতে পারেনি। তারা চেয়েছে এমন একটা নির্বাচনী পদ্ধতি হোক, নির্বাচনী ব্যবস্থার ন্যূনতম এই সংস্কারটুকু হোক, যাতে জনগণ ভোট দিতে পারবে, তার ভোটটাকে সঠিকভাবে গণনা করা হবে এবং ভোটের ফলাফল নিয়ে কারচুপি হবে না। তাহলে সেই পার্লামেন্ট জনগণের ইচ্ছার প্রতিফলনটাকে তারা আইনি রূপটা দেবে। ফলে আমার মনে হয় এই ক্ষেত্রে কখনো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা এমন হবে না যে জনগণের মধ্যে কখনো এই সন্দেহটা তৈরি না হয় অন্তর্বর্তীকালীন সময় সরকার কি সময় ক্ষেপণ করছে, অতিরিক্ত সময় নিচ্ছে, সংস্কারের গতিটাকে কি অনেকটা স্লোথ করে রাখা হয়েছে, অথবা যে ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সে জায়গায় নজর না দিয়ে অনাবশ্যক বিতর্কটাকে উস্কে দেওয়া হচ্ছে। ফলে আমার মনে হয় যে যেহেতু দীর্ঘদিন একটা অগণতান্ত্রিক শাসনের মধ্যে দেশ ছিল, একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে ছিল, জনগণের মধ্যে নানা কারণে সন্দেহ তৈরি হতে পারে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজটাকে আরো স্বচ্ছ রাখা উচিত, জনগণের মধ্যে কোনো সন্দেহ, অবিশ্বাস যেন দানা বাঁধতে না পারে। আর সবচেয়ে বড় প্রশ্ন যে যে দুর্নীতি, দুঃশাসন এবং দমনপীড়ন, তার বিরুদ্ধে মানুষের লড়াই, সেই জায়গায় আরো একটু স্পষ্ট থাকতে হবে। ছোট্ট করে সেক্ষেত্রে একটু জানতে চাই যে নির্বাচনের পথে কতটা এগিয়েছে অন্তর্বর্তী সরকার? একটা নির্বাচন কমিশন সংস্কারের একটা কমিটি আছে। সেই কমিটি 2 ধরনের কাজ করবে। একটা তো আপনি যেটা শুরুতে বলেছিলেন, একটা সার্চ কমিটির প্রশ্ন আছে, নির্বাচন কমিশনটা কেমন হবে আর নির্বাচনী ব্যবস্থাটা কেমন হবে। আওয়ামী লীগ সরকার তো নিজের মতো করে নির্বাচন করবার জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিয়েছিল। ফলে আমাদের তো তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ফিরিয়ে আনা দরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, নিরপেক্ষ নির্বাচন চাই, এইরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। আর নির্বাচনের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কালো টাকা, ধর্মের রাজনৈতিক ব্যবহার, প্রশাসন এবং পেশি শক্তির ব্যবহার, এগুলোকে বন্ধ করবার জন্য
কিছু সুপারিশ থাকতে হবে, যে সুপারিশটা থাকলে মানুষ বুঝবে যে আমরা কোনো ব্যবসায়ীদের ক্লাব প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে ভোট দেব না, কালো টাকার মালিকদেরকে আইন প্রণয়নের দায়িত্ব দেব না, এবং মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ বা উস্কানি তৈরি জি করে জি, একটা বুঝতে পেরেছি। সাম্প্রদায়িক জনাব রতন থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব বাবুলের কাছে। জনাব বাবুল, এই যে এত এত সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন কবে হতে পারে বলে ধারণা করছেন আপনি? শোনেন, ওই যে ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলেই ভয় পায়, এরকম একটা কথা আছে। আমাদের এই 52 বছর 54 বছরের যে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা এবং আমাদের যে অতীত বর্তমান, সেটা ওই যে পাটিগণিতের যে একটা অঙ্ক আছে না, যে তৈলাক্ত বাসবে 3 ফিট উঠে একটা বানর আর 2 ফিট নামে, তাহলে কত ঘন্টায় সে কতটুকু উঠতে পারে, এরকম যে ব্যাপারটা। তো আমাদের গণতন্ত্র এবং সুশাসন এটাই তো মুখ্য। এই গণতন্ত্র সুশাসন উঠতে নামতে নামতে এমন জায়গায় চলে গেছে, এখন এখন একেবারে মাটির নিচে তো আছেই, ভূমির নিচেও চলে গিয়েছে। সেই জন্য মানুষের মধ্যে আতঙ্ক আছে, আশঙ্কা আছে। আমাদের রতন ভাই যেটা বললেন খুব চমৎকার কথা, কিন্তু একটা, আপনি যত সংস্কারের চিন্তা করছেন বা হাতে নিয়েছেন, আপনি বাংলাদেশকে একেবারে একটা সংস্কার করে টোরে, ছাত্ররাও যে বক্তব্য দিচ্ছে বৈষম্যবিধি ছাত্ররা, এবং সরকারের যে অ্যাটিচিউড, তাতে মনে হচ্ছে ওরা বাংলাদেশকে একটা মানে স্বর্গের নহর বয়ে দিবে, বাংলাদেশের মানুষের শান্তি শান্তি আর শান্তি, শেখ হাসিনা যেভাবে বলতো। বাস্তবতা সেটা না, আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন না, আপনার সেই সময়ও নাই। আর নির্বাচিত সরকার একটা এসেও পারবে না, অনেক সময় লাগে, এটা প্র্যাকটিসের ব্যাপার। সেই জন্য আপনি কতটুকু সংস্কার করবেন, যেটা রতন ভাই বলল, আপনার মুখ্য কাজ হবার দরকার যে একটা নির্বাচন পদ্ধতি ঠিক করা, যেই নির্বাচন পদ্ধতির বুঝতে মধ্যে পেরেছি। সত্যিকারের গণতন্ত্র এবং মানুষের আকাঙ্ক্ষার জি প্রতিফলন জি, হবে। বুঝতে পেরেছি। জনাব শহীদুল ইসলাম বাবুল এবং জনাব রাজিকুজ্জামান রতন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।